আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি হৃদয়, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। আর আমার ঘটনা বিশ্বাস করা বা না করা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকুন। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাটা শুরু করা যাক। প্রতিদিন ঘুম থেকে জাগলে আমি রুমে মেয়েদের উলঙ্গ ও লাশ হাওয়ায় ভেসে থাকতে দেখি। এটুকু বলে থামলো আবিব। ডাক্তার শিব একটু চুপ থেকে তাবিবকে ভালো করে দেখতে লাগলেন। চুল উস্কো খুস্কো, চোখ দুটো ভীষণ লাল, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ফর্সা মুখটা মলিন হয়ে আছে, দেখলেই কেউ বুঝে যাবে যে গভীর চিন্তায় সে আছে এবং বিপদগ্রস্ত। এতটুকু বলে তাপিব ভয়ে কুঁকড়ে আছে। শিফা পানি ভর্তি গ্লাস তাপিবের দিকে এগিয়ে দেয়। সে এক ঢোকে পুরো পানিটা শেষ করে আগের মতো বসে থাকে। ডাক্তার শিফা বলেন, আপনি মেয়েগুলোকে চিনেন? না, কখনো দেখছি বলে মনে হয় না। আমি জানি না আমার সাথে এসব কি হচ্ছে। প্লিজ আমাকে এসবের হাত থেকে বাঁচান। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। শান্ত হন মিস্টার তাফিব। আপনাকে সাহায্য করতে হলে আপনার পুরো ঘটনা আমার জানা প্রয়োজন। আপনি আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। তাপিব ঢোক গিলেই ডাক্তার শিপার দিকে তাকায়। মিস শিপার কাছে সবটা খুলে বলতে সে ভীষণ অস্বস্তি বোধ করছে। সে এসেছিল শহরের অন্যতম বিখ্যাত সাইকোলজিস্ট ইকবাল হোসেনের কাছে, কিন্তু চেম্বারে এসে তাকে পেলেন না। তাই তার মেয়ে মিস শিপার শরণাপন্ন হতে বাধ্য হলেন। শিপা বুঝতে পারেন মিস্টার তাপিব অস্বস্তি বোধ করছেন। এক্ষেত্রে শিপা তার সাথে সহজ হওয়ার জন্য অন্যান্য প্রশ্ন করতে লাগলেন। আচ্ছা মিস্টার তাপিব, আপনার সাথে এই ঘটনার সূত্রপাত কবে থেকে? তখন মিস্টার তাপিব উত্তর দিল, প্রায় 4-5 দিন ধরে। আপনি কি প্রায় প্রতিদিন এটা দেখেন? যেদিন ঘুমাই সেদিনই দেখি। গত 2 দিন ধরে আমি ভয়ে ঘুমাই না। গত 2 দিন ধরে আমি এসব দেখিনি। জেগে থাকলেও বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। আমার চারপাশে কারো উপস্থিতি টের পাই। মনে হয় আমার উপর কেউ নজর রাখছে, আমাকে তার বশে রাখছে। আচ্ছা, আপনি যখন লাশগুলো দেখেন তখন কাউকে ডেকে দেখেননি? আপনার ফ্যামিলি মেম্বারদের এই বিষয়ে বলেননি? মিস শিপা, আমি একাই থাকি। আমার পরিবারে কেউই নেই। লাশগুলোর দেখার 1-2 ঘন্টা পর সেগুলো উধাও হয়ে যায়। পুরো বাড়ি খুঁজেও পাওয়া যায় না সেই লাশগুলো, আর দেখতেও পাই না। আর ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে বিবস্ত্র অবস্থায় পাই। মনে হতেও আমি কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছি। এই বলে তাফিম নিজের দিকে দৃষ্টি অবনত করছে। ডাক্তার শিবা একটু চমকে উঠলেন। এই ধরনের কোনো কেস কি তিনি আগে পাননি। তার ধারণা হচ্ছে একাকী বসবাস করতে করতে সেটার হয়তো হ্যালোসিলেশন হচ্ছে। একটা অদ্ভুত ঘোরের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখিছে। সেদিনের মতো ডাক্তার শিবা টুকটাক কাউন্সেলিং করে তাপিবকে বিদায় দেয়। তাপিব বাসায় ফিরে হতাশায় বিছানার উপর বসে পড়ল। মিস শিফা তার কথা বিশ্বাস করেনি, সেটা সে বুঝে গেছে। হয়তো এসব শুনে তাকে পাগলও ভাবছেন। উনি গোটা ব্যাপারটাকে তার হ্যালোসিলেশন ভরে ধরে নিয়েছেন, কিন্তু সে তো জানে না তার সাথে প্রতিনিয়তই কি হচ্ছে। এভাবে সে আর পারছে না। না ঘুমিয়ে আর কতদিন এসবের মুখোমুখি হওয়া থেকে নিজেকে মোকাবেলা করবে। এবার সিরিয়াসলি কিছু একটা করা প্রয়োজন। আজ রাতেও ঘুমাবে না বলে ঠিক করলো, কিন্তু চোখটা বারবার লেগে আসছে। না ঘুমিয়ে থাকা অসম্ভব। সে জেনেও তাপিব নিজেকে সংবরণ করার চেষ্টা করছে। এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। আনমনে ভাবতে লাগলো তার সাথে কেন এসব ঘটছে। এসব কি তার হ্যালোসিলেশন নাকি অন্য কোনো অলৌকিক প্রভাব? এবার কোনো ভালো হুজুরের সাথে এসব নিয়ে কথা বলতে হবে। যদিও সে এসব অলৌকিক কিংবা অশরীরী বস্তুকে বিশ্বাসী নয়, কিন্তু পরিস্থিতি আজ এমন পর্যায়ে তাকে এনে দাঁড় করিয়েছে যেখানে সব সম্ভব। অনেকক্ষণ কেটে যাওয়ার পর তাপিবের চোখটা লেগে লেগে আসছে। চেষ্টা করছে খোলা রাখার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না। এমন সময় ঘরের আলো সবকিছু নিভু নিভু করতে শুরু করলো। আচমকা ভীষণ ঠান্ডা হয়ে গেল চারিপাশের পরিবেশ। তাপিব ধর পড়িয়ে উঠে বসলো। খারাপ কিছু একটা নিশ্চয়ই ঘটতে যাচ্ছে। ভিতর থেকে ভয়ঙ্কর সব চেঁচামেচির আওয়াজ ভেসে আছে। রক্তহীন করা মেয়েদের কান্নার আওয়াজ, বাচ্চার আকুতি, কাউকে হাতুড়ি দিয়ে বারবার আঘাত করার শব্দ।
ভয়ে তাপিবের হাতটা অবশ হয়ে আসছে। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে সে ভিতরের রুমের দিকে এগোয়। পুরো ঘর হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। তাপিব তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশটা চালায়। স্পষ্ট দেখতে পেল এলোমেলো চুলে সাদা শাড়ি পরা কোনো একটা মহিলা জানালার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার করে উঠল, কে ওখানে? কে ওখানে? মহিলাটি শরীর না ঘুরিয়ে কেবল মাথা ঘুরাতে তাপে ভয়ে উল্টে দিকে ছুটতে থাকে। নিজের ঘরে এসে দরজা লক করে দেয়। তারপর দেখতে পায় রুমের কোনায় কোনায় ওই মেয়েগুলোর উলঙ্গ লাশ ভেসে আসে। ভয়ে কুকড়ে যায় সে। মিস শিবার নাম্বারটা ডায়াল করে অবনত কল দিতে থাকে। রিসিভ হওয়ার পর এক নিঃশ্বাসে বলতে থাকে, মিস শিবা, মিস শিবা, এসব আমার হ্যালুসিনেশন নয়। আমার রুমে এখনো সবগুলো মেয়ের লাশ হাওয়ায় ভাসছে। ঘরের মধ্যে ভৌতিক সব কাণ্ড করছে। মিস্টার তাফিব, আপনি শান্ত হন। আমার মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন। ভয় পেলে আমাদের মস্তিষ্ক অনেক ভ্রম জিনিস দেখায়। আপনি একটু রিল্যাক্সে ঘুমানোর চেষ্টা করুন। কাল আবার আমার চেম্বারে আসুন। না, আমি আমি ঘুমাতে পারবো না। ঘুমালে আমার আজে বাজে কিছু হবে আমার সাথে। আমি কাল আপনার সাথে দেখা করব। ফোন রেখে দেওয়ার পর শিফা একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন। ছেলেটাকে দেখে তার কথা শুনে একেবারে মনে হয়নি সে মিথ্যে বলছে বা এসব তার ভ্রম। কিন্তু এসবের আসল ব্যাখ্যা কি বাবাও এখনো শহরের বাইরে থেকে ফিরছে না। না হলে কেসটার বাবাই হ্যান্ডেল করতো। কিছুটা সময় কয়েকটা বই ঘাটাঘাটি করেও সে সম্পর্কে কোনো তথ্য পেল না মিস শিফা। অতএব এটা মিস শিফার তাপিবের ভ্রম কিংবা মানসিক প্রতিক্রিয়া তা ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। মিস শিফা তাপিবের ভয়ার্ত চেহারার দিকে তাকালেন। কাল রাতে তাপিবের সাথে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যা তার জন্য এতটা ঘাবড়ে আছে সে। গলা ঝেড়ে নিয়ে মিস শিফা তাপিবকে প্রশ্ন করেন, আপনার কি মনে আছে এসব কোনো অশরীর কাজ? ব্যাপারটা আমার মনে হওয়ার উপর সীমাবদ্ধ নেই। এমন সব ঘটনা আমার সাথে ঘটছে যাতে করে আমাকে মেনে নিতে হচ্ছে এসব অশরীরীর প্রভাব। বিজ্ঞান এসব বিশ্বাস করে না। আর এর পিছনে অন্য একটা ব্যাখ্যা দিতে আমি পারি। আপনি যেহেতু একা থাকেন, এই একাকিত্ব এবং নিঃসঙ্গতা আপনার মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলেছে। তাই আপনার মস্তিষ্কের সাময়িক ভ্রমকে মনে হচ্ছে বাস্তব কিংবা অশরীরিক কাণ্ড। আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি বাইরে থেকে একটু ঘুরে আসুন, মন আর মস্তিষ্ক রিল্যাক্স দিন। দেখবেন সব কিছুই ঠিক হয়ে গেছে। তাপিব চুপচাপ মিস শিবার কথা সায় দিয়ে চলে এলো। শিবার কথাও ঠিক ফেলে দেওয়ার মতো না, কিন্তু তাও একবার হুজুরের সাথে দেখা করা বা কথা বলা উচিত। হুজুর তার সবকিছু শুনে পরে জানাবেন বলে তাকে বিদায় দেয়। উদ্বিগ্ন চিত্তে ব্যালকনির ওপাশ এপাশ পায়চারি করতে থাকে তাফিব। হুজুরের পক্ষ থেকে এখনো কোনো খবর এলো না। তবে কি হুজুর এই ব্যাপারটা আজ করতে পারছেন না? সাত পাঁচ ভাবতে ভাবতে ফোন হাতে নিল তাফিব। হুজুরের নাম্বারটা ডায়াল করতে ডাইনিং রুম থেকে প্রচন্ড ভয়ানক শব্দ আসতে লাগলো। তাড়াতাড়ি ছুটে ডাইনিং রুমে আসতে তাবিব দেখলো পুরো মেঝে রক্তে ভেসে আছে। হুজুরের কাটা মাথাটা শূন্যে ভাসছে। তাপিবের পুরো শরীর বেয়ে যেন ঠান্ডা তরল কিছু একটা নেমে যাচ্ছে। চোখের সামনে কাউকে এমন ঘরে ছুটে দেখতে লাগলো। তাপিব পাগলের মতো তাড়াতাড়ি দরজা খুলে বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলো। খুব ভয় করছে তার। সারা রাত সে তার বাসায় ফিরল না। বাসার অদূর রাস্তার ধারে বসে রইল। মিস শিফা এত সকালে তাবিবকে চেম্বারের সামনে দেখে কিঞ্চিত বিরক্ত হলেন। চুপচাপ চেম্বারে ঢুকে তাবিবকে ডেকে পাঠালেন। তাবিব ভেতরে ঢুকে শুকনোমুখে মিস শিফার দিকে একবার চেয়ে ঢবাস করে চেয়ারে বসল। মিস শিফা বিরক্ত করার সামনে নিয়ে বললেন, আপনি এত সকালে এখানে কেন? হ্যাঁ মিস শিফা, বিশ্বাস করুন, এসব আমার ঘটনা মোটেই আমার মস্তিষ্কের ভ্রম নয়। কাল আপনার চেম্বার থেকে ফেরার পথে একজন হুজুরের সাথে আমার এই ব্যাপারে কথা বলেছিলাম। উনি পরে জানাবেন বলে আশ্বাস দিলেন। কিন্তু কাল রাতে মিস শিফা ও ভ্রু কুঁচকে বললেন, কাল রাতে কি? কাল রাতে ওনার কাটা মাথা আমার ডাইনিং রুমে শূন্যে ভাসছিল। এসব দেখে নিজেকে সামলাতে পারিনি। বাসা থেকে বেরিয়ে সারা রাত রাস্তায় কাটিয়েছি আমি। সকাল হতে আপনাকে জানানোর জন্য আসলাম। তাপিবের আজগুবি গল্পে মিস শিফা একবারেই সত্যি ভীষণ বিরক্ত হচ্ছেন। একবার এই কাহিনী বানিয়ে নিয়ে এসে মিস তাপিব তার সময় নষ্ট করছেন। এসব আর চলতে দেওয়া যাবে না। এই কেসটাকে ইম্পর্টেন্ট ভাবে ভেবে নিজের খাওয়া নেওয়া নিদ্রা সব শিখিয়ে তুলেছে।
কিন্তু ছেলেটা রীতিমতো তার সাথে বানোয়াট গল্প বলে ফাজলামি করছে। এসব ভেবে মিস শিপা চেহারার রাগ ফুটিয়ে বললেন, দেখুন মিস্টার তাফিফ, আপনার জরুরি সমস্যাগুলো শুনে আমি যতটা পেরেছি সাজেশন দেওয়ার জন্য ততটাই দিয়েছি। এখন আমি রীতিমতো বিরক্ত হচ্ছি, ঠিক আছে? আমাকে আর বিরক্ত করবেন না। আর আপনার এসব বানোয়াট গল্প শুনতে আমি মোটেও আগ্রহী নয়, ঠিক আছে? আপনার যদি একান্তই মনে হয় এসব কোনো অশরীর কাণ্ড, আপনি ভালো হুজুর কিংবা ওঝার কাছে কথা বলুন। আমি একজন সাইকোলজিস্ট, কোনো তান্ত্রিক নই যে আপনার সাথে এসব বানোয়াট গল্পে সাহায্য দিব অথবা সাহায্য করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি। এসব ব্যাপার নিয়ে দ্বিতীয়বার আমার চেম্বারে না এলে খুশি হব। এখন আপনি আসতে পারেন, ঠিক আছে? মিস শিফার কথা শুনে তাপিবের চেহারার কোনো ভাবান্তর দেখা গেল না। হয়তো এসব কথা শোনার জন্য সে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল। পকেট থেকে হলুদ খামটা বের করে মিস্টার শিফার সামনে রেখে চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে গেল। মিস শিফা তাবিয়ের প্রস্থান দেখে মনে মনে একটু স্বস্তি পেলেন। এই কয়েকদিন ব্যাপারগুলো মাথায় অনবরত ঘুরতে থাকায় খুব অস্বস্তির ছিলেন সে। তাপিব অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দরজা খুলে বাসায় ঢুকলো। ভেবেছিল রুমের অবস্থা কাল রাতে মতোই থাকবো, কিন্তু না, সবকিছুই স্বাভাবিকই আছে। এখন নিজের কাছে নিজেরই মনে হচ্ছে সে কাল রাতে কোনো দুঃস্বপ্ন দেখেছিল। নিজেকে এসব থেকে একটু রিল্যাক্সে রাখা প্রয়োজন। এসব ধারণার ভ্রম ছাড়া আর কিছুই নয়। সবকিছু স্বাভাবিক চিন্তা করে নিজের মনটাকে এক প্রকার সান্ত্বনা দিয়ে শাওয়ারে ঢুকলো তাফিব। এই কয়েকদিন ধরে সময় মতো কিছুই করেনি সে। এবার থেকে স্বাভাবিক হয়ে চলবে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না। শাওয়ার শেষ করে রান্না বসালো। বুয়ো খালা থাকাকালীন এসবের রান্না বান্নার প্যারা তাপিবের ছিল না। বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরির পাশাপাশি নিজের ছোট ব্যবসাটার দেখাশোনা করা, এসব তার প্রতিদিনকার জীবনের অংশ ছিল। হঠাৎ করে তার জীবনটাই এলোমেলো হয়ে গেছে। মিস শিবা মনে মনে একটু অনুশোচনা বোধ করলেন। ছেলেটা তো তার প্রেজেন্ট, যেহেতু তিনি মানসিকভাবে একটু বিপর্যস্ত, এক্ষেত্রে তার উচিত ছিল ওনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ওনাকে এসব ধারণা থেকে বের করে আনা। কিন্তু নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে যা মুখে এলো তাই বলে ফেললেন সে। বিছানা শুয়ে কিছুক্ষণ ওপাশ ওপাশ করে ফোনটা হাতে নিল মিস শিবা। তাবিবের নাম্বারটা কয়েকবার কল করলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। হতাশ হয়ে ফোনটা রেখে দিলেন। লাইট অফ করে শুয়ে পড়বেন, এমন সময় খেয়াল করলেন তার জানালার কাছে কয়েকজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বুঝতে পারলেন না ওরা কারা, তবে স্পষ্ট প্রতিবিম্বগুলো দেখতে পেলেন। উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে কাউকে দেখতে পেলেন না। জানালাটা আটকে আবার বিছানায় ফিরে গেলেন। ছেলেটার সমস্যাগুলো ভেবে ভেবে নিজেরও মানসিক সমস্যা শুরু হয়ে গেল। পর্যাপ্ত রেস্ট প্রয়োজন এখন তার ভেবে লাইটটা অফ করে শুয়ে পড়লেন মিস শিপা। তাবিবের চোখ ঘুমে বারবার লেগে আসছে। রাত 3টা, সে ঘুমাতে পারেনি। আচ্ছা, শাওয়ার নেওয়ার পর ঘুমটা যেন আরো শক্ত করে চেপে আছে। কিছুতেই চোখ খোলা রাখতে পারছে না। সবকিছু তো তাপিব স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, এখন তো তার ঘুমোতে কোনো সমস্যা নেই। শুয়ে পড়তে আবার ভাবতে লাগলো, আজও যদি ঘুম থেকে জেগে কোনো বাজে কিছু চোখে পড়ে, পরক্ষণে নিজেকে ধিক্কার দেয়। এসব কেবল তার মনের ভুল, এমন কিছুর অস্বস্তি নেই আর ঘটতেও পারে না। তাপিব মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে ঘুমিয়ে গেল। নিদ্রার সাগর যেন তাকে ডুবিয়ে দিচ্ছে অতলে। হঠাৎ তাপিবের ভীষণ ঠান্ডা লাগতে লাগলো। মনে হচ্ছে বরফের উপর শুয়ে আছে সে। আদো আদো চোখ খুলে চাইলো ঘটনাটা কি হয়েছে। চোখ খুলতেই দেখলো ভোর হয়ে গেছে। উঠে বসে পুরোপুরি চোখ খুলতেই দেখলো প্রতিদিনকার ঘটনার মতো আজও সেই বিবস্ত টি শার্ট আর ট্রাউজার রুমের এক কোনায় কোনায় ছড়ানো। ভয়ে তার বুকটা কেঁপে উঠলো। আজ আবার কোনো মেয়েকে মরতে হলো নাকি? কার লাশ দেখতে হবে কেই জানে। এদিকে সেদিকে তাকিয়ে উপরের দিকে চোখ পড়তে দেখলো একটা মেয়ের অর্ধনগ্ন লাশ শূন্যে ভাসছে। মেয়েটার খোলা চুলগুলো মুখের সামনে এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না এটা কার লাশ। ভয়ে ভয়ে নিজেকে ঠিক করে বিছানা থেকে নামতে লাশটা যেন একটু নিচে নেমে এলো। ধমকা বাতাসে লাশের মুখের সামনে চুলগুলো সরে মুখশ্রী দেখা গেল। দেখে তাপে ভয়ে 2 কদম পিছিয়ে গেলেন। এটা তো মিস শিফা, উনি এখানে এলেন কি করে? আর ওনাকে এভাবে মারলই বা কে? ভয় আর দুশ্চিন্তা তাপে রুমের এক কোনায় বসে রইল। লাশটা এখনো শূন্য ভাসছে।
কিছুক্ষণ পর লাশটাও উদয় হয়ে যাবে। পুরো বাড়ি ততক্ষণও করে লাশটা আর খুঁজে পাওয়া যাবে না। এখন মিস শিফার মৃত্যুর খবর তাবিব কাকে দিবে? কে তার কথা বিশ্বাস করবে? ফোনটা হাতে নিয়ে একবার ভাবলো পুলিশকে সবটা জানানো উচিত, কিন্তু পুলিশ আস্তে আস্তে লাশটা উধাও হয়ে যাবে। আর যদি পুলিশ তার কথা বিশ্বাস না করে, তবে উল্টো তাকেই মিস শিফার খুনি ভাবতে পারে। ফোনের স্ক্রিনে মিস শিফার 5টা মিস কল দেখে তাবিব অবাক হলো। অত রাতে মিস কল শিফা কেন দিল তাকে? উনি কি এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন আর এজন্য ওনাকে মেরে ফেলা হয়েছে? সবকিছু জোট পাকিয়ে যাচ্ছে। এর মধ্যে মিস শিফার লাশটাও উধাও হয়ে গেছে। তাবিব তৈরি হয়ে বাসার বাইরে গেল। শিপার নিখোঁজ হওয়ার ব্যাপারটা ইতিমধ্যে পুরো শহরে ছড়িয়ে গেছে। শিপার বাবার কড়া বিবৃতির মুখে পুলিশও শিপাকে উদ্ধার করতে কোমর বেঁধে নেমে অভিযানে। তাবিবের খুব ভয় করতে লাগলো। পুলিশ যদি শিপার নাম্বার ট্র্যাক করে, তবে তাবিব খুব বাজেভাবে ফেঁসে যাবে। কোনো কিছু না করেও সারা জীবন জেল খাটতে হবে তাকে। এই ভয়ে তাবিব নিজেকে রুমের 4 দেয়ালের মাঝখানে গুটিয়ে রেখেছে। যাই হয়ে যাক, সে বাসা থেকে বের হবে না। কেন এমন হচ্ছে তার সাথে? তার হদিসে এখনো পাচ্ছে না কেন? এই ঘটনার 2-3 দিন পর তাবিবের বাসায় কেউ কলিং বেল বাজায়। তাবিব চমকে ওঠে, ভাবতে থাকে হয়তো পুলিশ সবকিছু জেনে গেছে এবং তাকে অ্যারেস্ট করতে এসেছে। চুপচাপ উঠে দাঁড়ায় সে। এভাবে আর নয়, সারা জীবন জেল খাটতে হলে খাটবো, তাও এসবের থেকে মুক্তি চাই আমি। অবশেষে সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে আত্মসমর্পণ করবে সে। কলিং বেলটা টানা বাজিয়ে চলেছে। এগিয়ে এসে দরজা খুলতেই অবাক হলো তাফিফ। মিস শিফা সং তার সামনে দাঁড়িয়ে আছেন। তাফিফ অবাক চোখে মিস শিফার দিকে তাকিয়ে রইলেন, কারণ দিন দুপুরে ভূত দেখছে না তো? মিস শিফাকে তো মেরে ফেলা হয়েছে, চোখের সামনে তার লাশ উধাও হয়ে গেছে। তাহলে তার ফিরে আসার কিভাবে সম্ভব? মিস শিপারূপী মেয়েটা মিস তফিফকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমের ভেতরে ঢুকে গেল। তাফিফ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। অবাক ও তার ঘর কাটিয়ে মেয়েটাকে অনুসরণ করে নিচের রুমে এলো তাফিফ। অদ্ভুত ব্যাপার, মিস শিপা কোথাও নেই। একটু আগেই তো শিপা এই রুমে ঢুকে গেল, এত তাড়াতাড়ি কোথাও উধাও হয়ে গেল। মুহূর্তের এই রুম ভালো করে খুঁজে দেখলো তাফিফ, কোথাও কেউ নেই। এসব তার সাথে কি হচ্ছে সে বুঝতেই পারছে না। সে সে কি ভুল কিছু দেখছে, নাকি কোনো আত্মা ফিরে এসেছে? হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে তাফিফ। একটার পর একটা রহস্য জাল তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এখন কি করা উচিত তা বুঝতে পারছে না। ঠিক করে নিল সে এই অশারীরিক কাণ্ডের মধ্যে সে আর থাকবে না, দূরে কোথাও চলে যাবে, ভুলেও এই বাড়িতে ফিরে আসবে না। ব্যাগটা গুছিয়ে নিয়ে টিকিট কাটার উদ্দেশ্যে রওনা দিল সে। যেভাবে হোক রাতের মধ্যে এই শহর ছেড়ে পালাতে হবে। এসব রক্তহীন করা অত্যাচার তার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। সন্ধ্যার মধ্যে ট্রেনের টিকিট কেটে বাসায় ফিরে তাফিফ। রাত 11টায় ট্রেন। সে এখনো জানেন না পালিয়ে গিয়েও এসব থেকে বাঁচতে পারবে কিনা। কপালে যা আছে তাই হবে, তবু এখানে আর এক রাতও নয়। রুমে ঢুকে দেখে তার রুমটা কেউ সম্পূর্ণ এলোমেলো করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে প্রতিটি কোণায় সূর্যের তল্লাশি চালানো হয়েছে। কিন্তু সে না থাকাকালীন বাসায় ঢুকলো বাকে, আর কিভাবে ঢুকলো? এভাবে চোরা তল্লাশি চালানোর মানেই বাকি। তবে কি কেউ তার গোপন সমস্যা সম্পর্কে অবগত হয়ে গেছে? লাশগুলো খোঁজার জন্য কি তার অবর্তমানে বাসায় ঢুকে এসব করেছে? তাফিফের মাথা ভার হয়ে গেছে সব ভেবে ভেবে। ব্যাগপত্রগুলো বের করার জন্য আলমারি খুলতেই অবাক হয় সে। তার ব্যাগের সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ছিটে ফেলানো হয়েছে। সত্যি বাসায় কেউ এসেছিল, নতুবা কি বা করবে বাসায় এসে? তাফিফ চিৎকার করে বলল, কে আছেন এখানে? বেরিয়ে আসেন বলছি। আপনার কিছু জানা থাকলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আমাকে এভাবে বিভ্রান্ত করবেন না প্লিজ। কতটা বলার পর তাফিফ উল্টো সাড়া পাওয়ার অপেক্ষা করে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর কোনো সাড়া না পাওয়ায় সে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ে। খাওয়ার জন্য পানি ভর্তি গ্লাসটা হাতে নেয় সে। এমন সময় একটা মেয়ে কণ্ঠে বলে উঠল, জানতে চাইলে কি বলবেন? কথা শোনার পর তাবিব চোখ খুলে তাকায়। সাথে সাথে তার হাতে গ্লাসটা মেঝেতে পড়ে ফেটে যায়। পুরো মেঝেতে পানিতে ভিজে যায়। তাবিব ভয়ার্ত কণ্ঠে বলল, মিস শিফা। মেয়েটা ছোট্ট করে রহস্যময় হাসি দিল। তাবিব ঘাবড়ে গিয়ে বললেন, আপনি বেঁচে আছেন?
আপনি তো মারতে চেয়েছেন। আমি এসব ব্যাপারে কিছু জানি না। আপনাকে আমি মারিনি। ঘুম থেকে উঠে আমি আপনার লাশটা শূন্যে ভাসতে দেখি। লাশটা কোথায় লুকিয়ে রেখেছেন? আপনাকে তো আমি অনেকবারই বলেছি প্রতিটা মেয়ের লাশই 1-1.5 ঘন্টা পর উধাও হয়ে যায়। আমার দেখা আপনার লাশটাও সেদিন কি এইভাবেই উধাও হয়ে গিয়েছিল। কিন্তু আপনি তো বেঁচে আছেন কি করে, হ্যাঁ? এসব কি শুধুমাত্র আপনার মস্তিষ্কের ভ্রম? এমন সময় চারদিকে থরথর করে কাঁপতে শুরু করলো। রুমের মধ্যে ধুলোভর্তি ধমকা হাওয়া ঢুকতে লাগলো। রুমের আলো সব নিভু নিভু করছে। বাতাসের সাথে কানে আসছিল কান ফাটা সর কান্নার শব্দ, চেনা গলার ভয়ানক আর্তনাদ। ফিসফিস শব্দ ভয়ে তাপে কাঁচুমুচো হয়ে গেল। অসহায় দৃষ্টিতে শিপারূপী মেয়েটার দিকে তাকালো। মেয়েটা উচ্চস্বরে আয়তাল কুরসি সহ কয়েকটা দোয়া পড়তে আরম্ভ করেছে। এবার ঘরের পরিবেশটা আরো ক্ষিপ্ত হয়ে উঠল। ভারী ভারী আসবাবপত্র সব এদিক ছুটে আসছিল। মেয়েটা আরো জোরে জোরে কোরআনের আয়াত পড়ছে। কিছুক্ষণের মধ্যেই রুমের পরিবেশটা আবার শান্ত হয়ে গেল। তাবিব দীর্ঘশ্বাস নিয়ে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এতক্ষণ অশরীর ভেবে ভয় পাচ্ছিল। মেয়েটা তাবিবের দিকে তাকিয়ে বলল, আপনার এই বাড়িতে জিনের আচর আছে জানেন? টের পেয়েছিলাম অশরীর কিছু আছে, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেননি। একজন সাইকোলজিস্ট হিসেবে আমার পাগলামি ধরে নিয়েছিলেন। মেয়েটার চোখ মুখে কালো ছায়া গেছে দেখে মনে হচ্ছে এক মুহূর্তে কেঁদে দিবেন। তাবিব এই অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনার জন্য শিপা আপুকে জিনের হাতে মরতে হলো। মিস শিপা যদি মারা যায় তাহলে আপনি কে? বিশ্বাস করুন, আমি এসব কিছুই জানি না। আমি শুধু আমার ব্যাপারটা তার সাথে শেয়ার করেছিলাম। আমি সাপা আর আমি দুই যমজ বোন। প্রফেশনাল সাইকোলজিস্ট আর আমি গোস্ট ইনভেস্টর। প্যারানর্মাল ইনসিডেন্টগুলো ইনভেস্টিগেশন করি। আমি দেশের বাইরেই থাকি। আপুর নিখোঁজ হওয়ার খবর শুনে আমি দেশে ফিরে এসেছি। আপনি খোঁজ পেলেন কি করে? যে এত সব ঘটনাই বা জানান কি করে? আপুর নাম্বার ট্র্যাক করে দেখি আপু লাস্ট কল আপনাকে করেছে। গতকাল রাতে আপুর ডায়েরিটা পড়লাম, যেখানে আপু তার সব কেসের কথা লিখে রাখে। সেখান থেকে আপনার ঘটনা জানতে পারলাম। আমার নিঃসন্দ হয়েছে আপনার উপর। ব্যাপারটাকে আগে সাধারণ দৃষ্টিতে নিলাম, ভেবে নিলাম এসব আপনার কাজ। নিজের নোংরা কাজগুলো ঢাকতে গল্প বানান। এজন্যই আমি আপনার বাসায় ঢুকে লুকিয়ে থাকি। আপনি বের হওয়ার পর সব কিছু চেক করি। এখন ভালো করে বুঝলাম এসব জিনদের কাজ, তারাই এসব করছে। আপনি আমাকে বলুন এসব কেন হচ্ছে আপনার সাথে আর কি? কিসের ক্ষোভ আপনার? মিস সাফা, আমি এসব কিছুই জানি না। হঠাৎ করে এসব ঘটছে আমার সাথে। আমি রীতিমতো এসব নিয়ে ঘাবড়ে আছি। তাহলে পালাচ্ছিলেন কেন? এসব থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে আর কখনো ঘুম থেকে উঠে কোনো মৃতলে মেয়ের লাশ না দেখতে হয়। এসব ব্যাপারে আপনি আর কার কার সাথে শেয়ার করেছিলেন? মিস সিপা এবং একজন হুজুরের সাথে। দুর্ব্যবস্থায় তাদের দুজনের মৃত্যু খুব ভয়ানকভাবে হয়েছে। মিস সাপা একটু চুপ থাকে বললেন, আমি চলে যাচ্ছি। এসব থেকে আপনি এত সহজে মুক্তি পাবেন না। অতএব পালাবার চিন্তা বাদ দিন। আমি আপনাকে এসব থেকে মুক্তি পেতে সাহায্য করব, বাকিটা আল্লাহর ইচ্ছে। আপনি আমার কথা শুনুন। আপনি রাতে ঘুমাবেন না কোনো মতেই। দিনের বেলা এসব হওয়ার আশঙ্কা নেই। দিনে ঘুমিয়ে নেবেন। আমি কাল রাতে আবার আসব। ছাপাকে বিদায় দিয়ে কাবির শুয়ে শুয়ে সবকিছু ভাবতে লাগলো। কখন যে চোখ লেগে আসতে বুঝতে পারেন। ঘুমের মধ্যে শরীরের খুব ব্যথা অনুভব করতে লাগলো। মনে হচ্ছে কেউ তার শরীর থেকে কিছু একটা টেনে বের করতে চাচ্ছে আর কি। চেষ্টা করা সত্ত্বেও তার হাত পা নড়ানোর শক্তি পাচ্ছে না, চোখ খুলতেই পারছে না। এদিকে দম বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণের চলতে থাকলে সে বেঘরে মারা যাবে। এমনি মুহূর্তে ফোনে বেজে উঠলো। তবে বুঝতে পারলো সাপা ফোন করেছে, কারণ সে সাপার নাম্বারটা টোন আয়তাল কুরসি সেট করেছে। আস্তে আস্তে সে স্বাভাবিক হতে লাগলো। শরীরের উপর ভারটা কমে যেতে লাগলো। চোখ খুলে উঠে বসে হাঁপাতে হাঁপাতে ছাপার ফোন রিসিভ করলো। হ্যালো, বলুন। আপনার বাসায় কি কোনো মহিলা থাকে? না, কেন? আপনি কি কোনো মহিলাকে দেখেছিলেন? একবার দেখছিলাম, পিছন থেকে পরনের সাদা শাড়ি ছিল। আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন?
ঘুমের মধ্যে কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আপনার ফোন আসার পর ছেড়ে দিল। সাবধানে থাকবেন। ভয় লাগলে ফোনে কোনো সূরা চালিয়ে দিন ফুল ভলিউমে। ফোন রাখার পর তাবিব ভাবতে লাগলো, মিস সাফা কি সেই মহিলাটিকে দেখেছেন? কে সেই মহিলা? কি চায় এরা আমার কাছে? রাত 9টার দিকে মিস সাফা তাফিফের বাসায় এসে পৌঁছালেন। সিঁড়ি ভেঙে দোতলায় ওঠার সময় দেখলেন একজন সাদা শাড়ি পরা নারী সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে। মিস সাফা নিশ্চিত হলেন উনি সেই যাকে কাল রাস্তা থেকে বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চেহারাটা স্পষ্ট দেখল মিস সাফা। দেখেই ভয়ে হার্টবিট ক্রমশই বেড়ে গেল। মাঝারি বয়সের মহিলা, চোখে নেই, চোখের জায়গাটা ফাঁকা, অন্ধকার কালো। মহিলাটি একটু রাগারাগি ভাব নিয়ে সাফার দিকে তাকিয়ে আছেন, ভীষণ ভয়ানক ভাবে দেখাচ্ছে তাকে। হঠাৎ করে মহিলার চোখে স্থান থেকে রক্ত পুষ বেয়ে বয়ে উঠতে লাগলো। সেই সাথে রক্তাক্ত ছিন্নভিন্ন চোখ মুখের এক পাশে লেগে আছে। সাফার মুখ দিয়ে কোনো ধোঁয়া দরুদ বের হচ্ছে না। কোনো রকম সেখান থেকে অনেকটা ছুটে বাসার ভেতরে ঢুকে গেল। মহিলাটা তখনও তার দিকে চেয়ে আছেন। মিস সাফা এভাবে হাঁপাতে দেখে তাপিব একটু দুশ্চিন্তায় পড়ে গেল। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে মিস সাফা? সাফা পানির গ্লাসটা খালি করে চুপচাপ বসে চিন্তা করতে লাগলেন। তাবিব আর কিছুই জিজ্ঞেস না করে সাফার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে রইল। কিছুটা সময় পরে মিস সাফা জিজ্ঞেস করল, আপনার মায়ের মৃত্যু কবে আর কিভাবে হয়েছিল? তাবিব একটু চমকে সাফার দিকে তাকায়। এই মেয়েটাকে তো সে বলেনি তার মায়ের কথা, তাহলে মেয়েটা জানলো কি করে? তাবিব চুপ থাকতে দেখে সাফা পুনরায় একই প্রশ্ন করলো। তাফিব ধরা গলায় বলল, এসব ঘটনার কিছুদিন আগে মা মারা গেছেন। আপনি আমার মায়ের কথা কি করে জানলেন? বলছি, আগে আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার তাফিব। কিভাবে মারা গিয়েছিল আপনার মা, আর আপনি একই কথা চেপে গেলেন কেন? আমার মা ছিলেন একজন মানসিক বিকারগ্রস্ত। গত 3 বছর ধরে উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সারাক্ষণ নিজেকে একটা রুমের মধ্যে আবদ্ধ রাখতেন, কারোর সাথে কোনো কথাও বলতেন না। অন্য কারো ওনার ঘরে প্রবেশ করা পছন্দ করতেন না তিনি, এমনকি আমারও না। রেগে গেলে অনেক অযাচিত আচরণ করতো, পাগলামি করতো, তাই আমি তাকে এড়িয়ে চলতাম। মায়ের দেখাশোনা বুয়া খালি করতো। আমি সময় সময়ে খোঁজ খবর নিতাম। কিছুদিন আগে হয়তো রাগের মাথায় উনি ওনার নিজের চোখ দুটো খুঁচিয়ে ছিন্নভিন্ন করে ফেলেন এবং তৎক্ষণাৎই মা মারা যান। হয়তো কেন আপনি জানতেন না এই কাজ উনি কেন করেছেন? কিংবা বোখালা জানতো না? মায়ের পাগলামি হঠাৎ হঠাৎ চেপে বসে, তখন নিজেকে আঘাত করেন, ভাঙচুর করেন, নিজে নিজে উচ্চস্বরে কথা বলেন। বোখালা মায়ের মৃত্যুর কিছুদিন আগে গাড়ি চাপায় পড়ে মারা যান। তাই নতুন বউ আসা অবধি মাকে একাই রাখতে হতো। এর মধ্যেই মা এই কাণ্ড করে বসেন। আমি সেই রাতে আমার মৃত্যুপথযাত্রী বন্ধুকে রক্ত দিতে গিয়েছিলাম। এসে কোনো সারা শব্দ না পেয়ে মায়ের রুমে এসে দেখি ওনার লাশ পড়ে আছে মেঝেতে। খুঁচিয়ে খুঁচিয়ে বের করা ছিন্নভিন্ন চোখের অংশ বিশেষ মেঝেতে লেপ্টে আছে। বলতে বলতে তাবিবের চোখে ভিজে এলো। আপনার বাবা কি মারা গেছেন? না, বাবা পরকীয়াতে জড়িয়ে আমায় ছেড়ে চলে গেছেন 3 বছর আগেই। তারপর থেকে মায়ের অবস্থা এইরকমই হয়। বাবা মায়ের প্রেম গঠিত বিয়ে ছিল, তাই মা এই বিচ্ছেদ হয়তো মেনে নিতে পারেননি। মিস সাফা চুপ করে ভাবতে লাগলেন, তাহলে সাদা শাড়ি পরা মহিলাটাই কি তাবিবের মা? এই মুহূর্তে তাবিবকে এসব বলা ঠিক হবে না, এখন নয়। সবকিছু বিস্তারিত জেনে তারপরেই তাবিবকে বলবো। মিস্টার তাবিব, আপনার মায়ের রুমে যাওয়া যাবে কি একটু? মায়ের রুমটা তো পরিষ্কার করে ফেলা হয়েছে, সবকিছু ফেলে দিয়েছি, তারপর তালা বন্ধ করে দিয়ে রেখেছি। তবুও যেতে যাচ্ছে আর কি। আচ্ছা আসুন। তাবিবকে অনুসরণ করে সাফা বদ্ধ রুমটাতে এলো। সবকিছু তকতকে করে রাখা আছে, তবে দেয়ালে অনেক অদ্ভুত চিহ্ন, লেখালেখির আর দাগ। মানসিক রোগীদের ঘরে যেমন থাকে তেমনি। এদিক সেদিকে একটু ঘাটাঘাটি করলো সাফা। সাফাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে তাবিব জিজ্ঞেস করলো, আপনি কি কিছু জানতে পেরেছেন? না, তেমনি কিছু পাইনি। আমার মায়ের কথা কি করে জানলেন? আর মার সাথে এসবের সম্পর্ক কি? বিস্তারিত জেনেই বলবো। আজ আমি আসি।
আর রাতে কিন্তু ঘুমাবেন না কিছুতেই। যা বুঝতে পেরেছি, এরপর যে মেয়েটার প্রাণ যাবে সেই মেয়েটা হলো আমি। কিছু বলার আগে সাফা চলে গেলেন। তাপিব অবাক হয়ে তাকিয়ে রইল সাফার যাওয়ার পথে। সাফা কি করে বুঝলেন যে এর পরে শিকার উনি? অনেকগুলো প্রশ্ন তাফিবের মাথায় ঘুরপাক খাচ্ছে। রাতটা দুশ্চিন্তায় নির্ঘুমেই কাটালো তাফিব। কেবল তার মনে হতে লাগলো এবার কিছু একটা ঘটবেই। পরের দিন রাতে সাফা তাফিবের বাসায় এলো। সাফার চেহারা দেখে তাফিব চমকে উঠল। মিস সাফাকে খুব উদ্বিগ্ন আর ভয়ার্থ দেখাচ্ছে। সাফা আর তাপিবের সাথে কোনো কথা না বলে দোয়াদর পড়তে পড়তে মেঝেতে একটা বৃত্ত আঁকালো। তারপর ফোনে কাকে যেন তাড়াতাড়ি বাসায় আসতে বলল। তাপিব মিস সাফাকে জিজ্ঞেস করলেন, তখন বলল, কি হয়েছে বলুন তো? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আজ ওরা আমার ঘুমের জন্য অপেক্ষা করবে না। আপনার জ্ঞান থাকা অবস্থায় আমাকে বাকি মেয়েদের মতো হত্যা করবে এবং আপনার শরীরে ভর করবে। সেদিন রাতে ওরা আপনার শরীর দখল করতে চেয়েছিল কিন্তু পারেনি। এখন এত কথা বলার সময় নেই। আপনি বৃত্তের ভিতরে প্রবেশ করুন। যে কোনো মুহূর্তে ওরা আক্রমণ করবে। তাপিব সাপার কথা বুঝতে পারলেন না। সাপার নির্দেশ মতো বৃত্তে প্রবেশ করে দোয়া ধরে পড়তে লাগলো। তাপিব আর সাপা বৃত্তের ভেতরে ঢুকতে চারদিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন ভেসে আসলো। ঘরের জিনিসপত্র এলোপাথারি ছোড়া হচ্ছিল। সাফা চিৎকার করে বলল, আপনারা চলে যান এখান থেকে, আর কারো ক্ষতি করবে না দয়া করে। হঠাৎ করে ঘরের পরিবেশ শান্ত হয়ে এলো। কয়েকটা ধোঁয়াশা জাতীয় কিছু বৃত্তের সামনে এসে স্থির হলো। খুব কর্কশ কণ্ঠে অদৃশ্য কেউ বলে উঠল, যাব না। আমরা এই ছেলেটার শরীরে ভর করে শয়তানের প্রচার করব। সেটা আর সেটা তোকে মেরে তুই আমাদের শেষ শিকার। বেরিয়ে আয় ওখান থেকে, তোদের মুক্তি নেই আমাদের হাত থেকে। তাতে কি আপনারা মুক্তি পাবেন? আপনারাও তো এখন শুকনো জালে জড়িয়ে আছেন কারো দাসত্বে। অন্যদিকে নীরবতার পিনপতন ঘটছে। সাবা একটু থেমে আবারও বলা শুরু করলো, নিজেদেরকে দাসত্বের বেড়াজাল থেকে মুক্ত করে নিজের জগতে ফিরে চাইলে এসব বন্ধ করো, ঠিক আছে? যে কারণে এই জগতে এসেছেন সেটা করলে আপনার এখান থেকে মুক্তি হবেন এবং নিজেদের জগতে ফিরে যেতে পারবেন। সেটা আমার পাইনি, আর হতিশা পাইনি এটার। অতএব আমরা এটাই করবো, সেটা শরীরে বড় করে রুটাকে চুষে খাবো। তোকে নগ্ন করে শয়তানকে সন্তুষ্ট করতে পারলে আমরা ওর শরীরে ভর করতে পারবো। এর অনুমতি ছেলেটার মা নিজে আমাদেরকে দিয়েছে। তাবিব অবাক হয়ে সাফার দিকে তাকলো। মিস সাফা, এরা এসব কি বলছে? আমার মা এসব করতে বলে গেছে নাকি? ওরা যা বলেছে তা সত্যিই। চিন্তা করবে না, ইনশাল্লাহ আজই এসব অরাজকতার অবসান হবে। আপনার মায়ের কারিন জিনও এই বাসা থেকে বিতাড়িত হবে। আমার সবকিছু কেন জানি ঘোলাটে লাগছে। দেখতে থাকুন, আপনাকে পরে সব খুলে বলবো। ছাপার ফোনটা বেজে উঠলো। রিসিভ করে একটু কথা বলে রেখে দিল। তারপর ধোঁয়াশা জিনিসগুলোকে লক্ষ্য করে বলল, আমি আপনাদের মুক্ত করতে সাহায্য করব। তার বিনিময়ে আপনারা চিরদিনের জন্য এখান থেকে চলে যেতে হবে। আমি রাজি। এক্ষুনি এই বাসায় লোকজন প্রবেশ করবে, সেই আপনাদের আসল শিকার। তাকে মেরে আপনারা দাসত্ব থেকে মুক্তি হন, নিজের জগতে ফিরেছেন। ঘরের ভেতরে আবার ধমকা বাতাস বইতে শুরু করলো। ধোঁয়াশার জিনিসগুলো একসাথে মিশে ঘুরপাক খেতে খেতে রুমের বাইরে চলে গেল। তাবিব আবার ছাপা ও পিছু পিছু বারান্দায় ছুটে গেল। তারা দেখলো একটা লোক বাসায় ঢোকার সাথে সাথে ধোঁয়াশাগুলো তাকে ঘিরে ধরলো চারিপাশ থেকে। তাবিব ছাপাকে জিজ্ঞেস করলো, লোকটাকে আর জিনগুলোর শিকার উনি কে বা কিভাবে হন? ছাপা গভীর কণ্ঠে বলল, উনি আপনার বাবা আর আমার সৎ বাবা। তাবিব উদ্বিগ্ন হয়ে বলল, আমার বাবা এসেছেন? জিনারা তো আপনাকে মেরে ফেলেছে, বাবাকে বাঁচাতে হবে। ছাপা তাবিবকে বাধা দিয়ে বলল, কিছু পাপের শাস্তি দুনিয়াতেই হওয়া উচিত। একটু পরে লোকটার মৃতদেহ মেঝেতে পড়ে রইল। শরীরের সব অংশ ছিন্ন ভিন্ন করা হয়, চোখ দুটো তেমন খুঁচিয়ে বের করা যেমনটা তাবিবের মায়ের ছিল। চারদিক থেকে একটা মহিলার অট্ট হাসি ভেসে আসতে লাগলো। তা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে বিলিয়ে গেল। সেই লোকটার লাশও ও ছাপা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সাথে সাথে।
আর নিঃশ্বাস নেওয়ার পরে বলল, জিনের আঁচড় সম্পূর্ণ কেটে গেছে। একটু আগে যে হাসির শব্দ শুনলেন সেটা আপনার মায়ের সাথে থাকা কারেন্ট জিনের হাসি। এতদিন সেই আপনার মায়ের ছদ্মবেশ ধরে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন। আচ্ছা, আপনার মায়ের ইচ্ছে পূর্ণ হয়েছে, তাই সেও বাড়ি চলে গেছে। মায়ের ইচ্ছে কি ছিল? আর এসব জিনের ব্যাপার। আপনার মা আপনার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কালা জাদু করে 7টা জিন ডেকেছিলেন। কাউকে এসব বুঝতে নাও দেওয়ার জন্য পাগলের মতো অভিনয় করে ঘরের কোনায় পড়ে থাকতেন। এসবের সাক্ষী আপনার বুয়ো খালা ছিলেন। এসব যাতে কখনো কেউ জানতে না পারে, তাই আপনার মা তাকেও জিন দিয়ে মেরে ফেলেছিলেন। অবশেষে তিনিও 7 জিনের হাতেই মারা পড়েন। 7 দিনকে যখন তিনি আহ্বান করেন, তাদের শর্ত ছিল তারা যদি আপনার বাবাকে হত্যা করতে না পারে তাহলে আপনার শরীরে ভর করবে। তার জন্য প্রয়োজন ছিল 7 জিনের 7টা কুমারী মেয়ের লাশ। যাতে ওরা শয়তানকে তুষ্ট করে আপনার শরীর দখল করবে। আপনার বাবাকে মারতে হলে এই বাসাতে মারতে হতো। বিদায় সে এখানে না আসায় আপনার বাবাকে তারা মারতে পারেনি। শর্ত অনুযায়ী আপনার শরীর আয়ত্ত করার দিকে ওরা ঝুঁকিয়ে পড়ে। আপনার মা এতে আপত্তি জানালে আপনার মাকেও হত্যা করে। এরপর মেয়েদের তুলে নিয়ে এসে হত্যা করতে থাকে। 6 জনকে মারা পর তারা আর ধৈর্য ধরতে না পারে আপনার শরীর দখল করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আপনার মা তাদেরকে অন্য জগৎ থেকে ডেকে এনে এক প্রকার বন্দি করে রেখেছেন। যতক্ষণ না তারা আপনার মায়ের কাজটা করতে পারবে ততক্ষণ তারা মুক্তি পেত না। তাবিব কষ্টের দীর্ঘশ্বাস ফেলে। আমার বাবার খোঁজ আপনি কি করে পেলেন? সে আপনার সৎ বাবা হয় কি করে? 3 বছর আগে আমার মা আপনার বাবার সাথে পরকে জড়িয়ে আমার বাবাকে ত্যাগ করেন। আমরা দুজন আমার বাবার কাছ থেকেই যাই। একদিন জানতে পারি আপনার বাবা আমার মাকে গলা টিপে মেরে ফেলেছে। আপনার আর আমাদের সম্পত্তি তার নামে লিখে না দেওয়ায় এসবই জানতে পারি আপনার মায়ের ডায়েরি পড়ে। সেখানে আপনার বাবার একটা ছবিও ছিল। তাই তাকে পাপের শাস্তি দিতে এখান থেকে ডেকে আনলাম। সে তার শাস্তি পেয়ে গেছে, আর আপনিও 7 জনের অত্যাচার থেকে বেঁচে গেলেন। ওরা 7 জন আপনার শরীর দখল করে নিলে আর কত নিরীহ মানুষের প্রাণ যেত। মায়ের এমন উগ্ন প্রতিশোধের জন্য মাঝখান থেকে কত নিরীহ প্রাণ গেল। ছাপা একটু চুপ করে থেকে বলল, সেটাই। জিনকে আয়ত্ত করে নিজে কিছু করতে গেলে নিজেকেও ক্ষতির শিকার হতে হয়। ভুলে যান সব। 7 দিনের অধ্যায় স্মৃতি থেকে মুছে ফেলুন, যা হারানোর তা হারিয়ে ফেলেছেন। তাফিফ দীর্ঘশ্বাস ফেলে ছাপার কথায় সায় দেয়। আসলে জিনদের থেকে মানুষের প্রতিশোধ স্বভাবই ভয়ানক। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।